So welcome to English class. Today our topic is right for verbs part 3, and this is Mohammad Qudrat Khuda, Assistant Professor, Department of English, Dr. Mahbub Rahman Mullah College, Dhaka. যারা ক্লাস মিস করো আমার এই চ্যানেলে গিয়ে দেখতে পারবা, ক্লাসগুলো আপলোড করে দিচ্ছি। পেজে সব সময় দেওয়া যাবে না, তো সাবস্ক্রাইব করে থাকলে অটোমেটিক্যালি নোটিফিকেশন পাবা। তারপরে যদি সমস্যা থাকে ফোন করো, এরপরও যদি আরো কোনো বিস্তারিত বলার থাকে ইমেল করে দিও, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সো যে কোনো পড়া পড়লে তার একটা অবজেক্টিভ থাকে, উদ্দেশ্য থাকে। আমরা আজকেও যা করব, স্টুডেন্ট উইল বি এবল টু নো সাম কমন রুলস অফ রাইট ফর্ম ভার্বস। কিছু সাধারণ নিয়ম শিখব আগের নেই। এরপরে আমরা টু নো দ্য ইউসেজ অফ রাইট ফর্ম ভার্বস, আমরা এর ব্যবহার শিখব। ইউসেজ মানে হলো ব্যবহার। টু অ্যাপ্লাই দ্য লার্নড রুলস অফ রাইট ফর্ম ভার্বস, রাইট ফর্ম ভার্বসের যে প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে, সেটা আমরা শিখব। So let's see. আমরা টু এর পরে সাধারণত কি হয়, ভার্বের প্রেজেন্ট রূপ হয়, মানে ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব ওয়ান বসে। কিন্তু কিছু ফ্রেজ আছে, গত ক্লাসে বলছিলাম, কিন্তু যেই ফ্রেজগুলো খুব বেশি আসে, এরকম একটা তালিকা এখানে দিলাম, যার পরে আইএনজি হয়, যদিও টু থাকে। সাধারণত কি হয়, আবার বলছি, সাধারণত টু এর পরে ভার্বের প্রেজেন্ট রূপ হয়, কিন্তু কিছু ফ্রেজ আছে যার পরে আইএনজি হয়। এই ফ্রেজগুলো বারবার পড়তে হবে, মনে রাখতে হবে। এবং এই ফ্রেজগুলো পরীক্ষায় খুবই আসে, শুধু পরীক্ষায় এইচএসসি পরীক্ষা নয়, অ্যাডমিশন টেস্ট, জব এক্সাম, সব জায়গায় আসে। এক্সকিউজ মি, দেখি। with a view to, look forward to, with an eye to, get used to, be accustomed to, get accustomed to, object to, adhere to, committed to, prefer to, addicted to, contribute to, refer to, in addition to। এই ফ্রেজগুলো খুব পরীক্ষায় আসে, আমরা বারবার মনে রাখার চেষ্টা করব। এরপরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে বলা হয় বা তুমি নিজে ব্যবহার করে থাকো, তখন ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে। যেমন হি কেম হিয়ার উইথ এ ভিউ টু রিডিং ইংলিশ। দেখো, উইথ এ ভিউ টু মানে হলো উদ্দেশ্যে, সেইখানে এসেছিল ইংরেজি পড়ার উদ্দেশ্যে বা ইংরেজি পড়ার জন্য। উইথ এ ভিউ টুর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমি যেই লিস্টটা দিলাম, এটা আবার আমি একবার দেখালাম। এই ভার্বগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, অথবা আবার ভিডিওটা দেখে লিখে নিতে পারো যে এই ভার্বের পর এই ফ্রেজগুলোর পরে যে আইএনজি হয়, ফ্রেজগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু রিডিং ইংলিশ। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার আছে এখানে, তাহলে কি হবে, লুক ফরওয়ার্ডের পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। I am looking forward to hearing from you. Clear? তারপরে দেখেন, টু ছাড়া যত প্রিপোজিশন আছে, তারপরে ভার্ব যদি ব্যবহার করতে বলা হয় বা তুমি নিজে ব্যবহার করে থাকো, তখন ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশনগুলো কি, ইন, অন, ফর, বাই, উইথ, উইদাউট, ইনটু, উইদিন, অফ, বিফোর, আফটার, টিল, আনটিল, beyond, past, below, under, above, up, upon, between, among, up to, from। প্রিপোজিশনগুলোর পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে বলা হয় বা তুমি নিজে ব্যবহার করে থাকো, তখন ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে। যেমন হি ইজ অ্যাবসর্বড ইন, ইন আছে প্রিপোজিশন, তারপরে একটা ভার্বের ব্যবহার, তাহলে কি হবে, হি ইজ অ্যাবসর্বড ইন থিংকিং সো। ক্লিয়ার? রানা লেফট দ্য প্লেস উইদাউট, উইদাউট এর পরে ভার্ব, তাহলে কি হবে, উইদাউট মেকিং এনি অ্যান্সার। বুঝতে পেরেছো? রানা লেফট দ্য প্লেস উইদাউট মেকিং এনি অ্যান্সার, কোনো উত্তর দেওয়া ছাড়াই সে স্থান ত্যাগ করলো, উত্তর না দিয়ে স্থান ত্যাগ করলো। যদি বাক্যের মাঝখানে সিন্স থাকে, মাঝখানে থাকা মানে হলো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তারপর আগে এবং পরে দুইটা ক্লজ থাকবে।
তা আগের ক্লজটা যদি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, তাহলে পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিটে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে আগের ক্লজটা, পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। খেয়াল করে থাকবা কি বলছি, যদি সিন যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্স থাকলে দুই পাশে দুইটা ক্লজ থাকে, আর দুইটি ক্লজ থাকলে প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তখন পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হবে। আবার একই ধরনের সেন্টেন্স যদি সিনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স হয়, তার পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরেরটা পাস্ট পারফেক্ট হয়। এটা হলো সময় নির্দেশকের করার ক্ষেত্রে। খেয়াল করো উদাহরণগুলো। তার মানে সহজ হিসাব, আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ইট ইজ 2 years since he died। একটু লক্ষ্য করো, ইট ইজ 2 years since he died। তাহলে সিন্স আছে এখানে, আর এখানে কি আছে? ইজ আছে। ইজ মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট ইজ 2 years since he died। আমরা ওইটা দেখবো। এই যে সিন যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স, আগেরটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। 2 years have passed since he, দেখো প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে প্রেজেন্ট টেন্সেই আছে। প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে পরেরটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে 2 years have passed since he left Dhaka। Okay, it was 2 months since he go to America। it was 2 months। তাহলে একটু খেয়াল করে এখানে, it was 2 months since he go to Dhaka। তাহলে since এর আগে কি আছে? verb 2 আছে, তাহলে এটা কি হবে? had plus verb 3 হবে। it was 2 months since he had gone to America। কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা কি বলছি? পরে সিন্স এর পরে যে ক্লজটা থাকে সেটা had plus verb 3 হবে, মানে পাস্ট পারফেক্ট হবে। it was 2 months since he had gone to America। ক্লিয়ার? স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা লিখে নিতে পারো, বা পরে ভিডিওগুলো আবার দেখবা। এবার দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব আসে, এবং যাই লিখতে যাও আমরা দ্যাট এর ব্যবহার করি, তবে দ্যাট এর ব্যবহারে যদি ভার্বের ব্যবহারটা সঠিক না হয় দ্যাট যুক্ত সেন্টেন্সে, তখন সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। যেমন দ্যাট যুক্ত সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, তো প্রথম ক্লজ যেটা প্রিন্সিপাল ক্লজ বলা হয়, সেটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরের ক্লজ যেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, সেটা সাবজেক্ট অনুযায়ী যে কোনো টেন্সে হতে পারে, অবস্থা অনুযায়ী। সাবজেক্ট না বলে আমরা বলবো অবস্থা অনুযায়ী, কারণ মানে যে কোনো টেন্সে হতে পারে। কি বলছি আবার একটু খেয়াল করো, দ্যাট যুক্ত সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। প্রথম ক্লজটা হলো প্রিন্সিপাল ক্লজ, মানে সামনের ক্লজটি, আর পরেরটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রথম ক্লজটা, প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরের বাক্যে তুমি যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবা অবস্থা অনুযায়ী। যেমন হি সেজ দ্যাট হি কাম। দেখো হি সেজ একটা অংশ, দ্যাটের আগে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাটের পরে যে অংশটুকু সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবার একটু খেয়াল করি, হি সেজ, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আমি এটা যে কোনো টেন্সে লিখতে পারো। এখানে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে এরকম না, আমি লিখতে পারি হি সেজ দ্যাট হি ইজ কামিং, অথবা আমি বলতে পারি হি সেজ দ্যাট হি কেম, অথবা আমি বলতে পারি হি সেড দ্যাট হি উইল কাম। কোনো বাধ্যবাধকতা নাই। কেন নাই? প্রিন্সিপাল ক্লজ দ্যাট এর আগে যে ক্লজটা, এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, এটা যে কোনো টেন্সে ভার্বটা লেখা যায়। বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা কি হবে? হি সেজ দ্যাট হি উইল কাম। দেখো হি হ্যাজ সেড, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সের একটা পার্ট হলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হি হ্যাজ সেড দ্যাট হি ডু ইট, তাহলে এটা কি লিখবো আমরা? আমরা লিখতে পারি হি উইল ডু ইট, হি হ্যাজ ডান ইট, যে কোনো টেন্সে লিখতে পারবা। কারণ কি, এখানে যদি এই দ্যাটের আগের ক্লজটার যে ভার্বটা, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স মানে এটা প্রেজেন্ট পারফেক্ট মানে হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে যদি থাকে আমরা এটা যে কোনো টেন্সে লিখতে পারবো। হি সেড দ্যাট
হি উইল ডু ইট। এবার আসো, তবে এখানে মনে রাখতে হবে ডেটের আগের ক্লজটার যে ভার্বটা আছে সেটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, খেয়াল করো পাস্ট ইনডিফিনিট যদি হয় তখন ফিক্সড হয়ে যাবে, ডেটের পরের ভার্বটি ফিক্সড হয়ে গেল, হয় এটা পাস্ট ইনডিফিনিটে লিখবে না হলে পাস্ট পারফেক্টে লিখবে। কথা বুঝতে পেরেছো? আগে ছিল কি প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয় পরেরটা যে কোনো টেন্সে লিখতে পারবা, এখন আর যে কোনো টেন্সে লেখা যাবে না, কারণ এখানে ফিক্সড করে হয়ে গেছে। কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে গ্রামার বলে কি, নিয়ম বলে পরের যেই ক্লজটার যে ভার্বটা থাকবে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে না হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, যদি ওই সেন্টেন্সে ফিউচার বাচক কিছু শব্দ আছে যেমন টুমরো, দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে, দ্য কামিং ইয়ার, দ্য নেক্সট মান্থ, এইগুলা যদি থাকে তখন আর এই নিয়ম প্রযোজ্য হবে না। তখন ওই যে দ্যাটের পরে যেই ভার্বটা থাকবে তার পূর্বে একটা উড বসাবা এবং পরের যে মেইন ভার্বটা থাকবে এটা ভার্ব ওয়ান হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রথমটা কি বললাম আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। যদি ডেটের আগেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের যে ডেটের পরে যে ভার্বের ব্যবহার হয় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে না হলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। কিন্তু যদি ওই সেন্টেন্সে কোনো ফিউচার বাচক শব্দ থাকে তাহলে ডেটের যে পরের যে ক্লজটি যে ভার্বটা আছে তার পূর্বে একটা উড বসাবো এবং ওই মেইন ভার্বটা যেটাতে আমরা ব্যবহার করব বা থাকবে সেটাকে ভার্ব ওয়ানে লিখবো, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখবো। উদাহরণ দেখি আর একটু ক্লিয়ার হবে। হি টোল্ড মি, দেখো পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা কি বলেছিলাম যদি প্রিন্সিপাল ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন আমাদেরকে হয় এটা পাস্ট ইনডিফিনিট না হলে এটা পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান ইট, কারণটা কি ফিক্সড করে দেওয়া, ভার্বটা ফিক্সড হয়ে গেছে। কেন হয়ে গেছে? প্রিন্সিপাল ক্লজ দ্যাট এর আগের ক্লজটি কিসে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরেরটা কি হবে হ্যাড প্লাস ভার্ব 3 হবে অথবা ভার্ব 2 হবে। তো সাধারণত হ্যাড প্লাস ভার্ব 3 টাই হয়। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান ইট। ক্লিয়ার? এটাকে সিকোয়েন্স অফ টেন্স বলা হয়। ভালো করে খেয়াল করো, কারণ ন্যারেশন করার সময় এইরকম তোমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এরকম টেন্সের ভার্বের চেঞ্জ করতে হবে। রানা সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে, দেখো এটা পাস্ট টেন্স আছে, ভালো কথা, কিন্তু এখানে পাস্ট টেন্স হওয়ার কথা পাস্ট টেন্সই হবে, কিন্তু দ্য নেক্সট ডে থাকার কারণে এখানে কি আনতে হবে ফিউচার বাচক শব্দ। একটা ফিউচার বাচক শব্দ থাকলে আমরা কি বলছিলাম, একটা উড আসবে মেইন ভার্বের আগে, একটা উড বসাবো আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে উত্তরটি কি দাঁড়ায়, রানা সেড দ্যাট হি উড কাম দ্য নেক্সট ডে। ক্লিয়ার? রানা সেড দ্যাট হি উড কাম দ্য নেক্সট ডে। এইবার আসো, এই যে উড ডেট, ও ডেট, উইশ, এরপরে আমরা টু বির ব্যবহার শিখেছিলাম, কিন্তু টু বি ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে, আমরা বলছিলাম উড ডেট, ও ডেট, উইশ এগুলোর পরে যদি টু বি থাকে ওই টু বি যে কোনো সর্বদাই ওই টু বির পরিবর্তে ওয়ার বসে। কিন্তু এখন টু বি ছাড়া যদি অন্য ভার্ব থাকে তখন কি হবে, তাহলে ওই ভার্বের পূর্বে কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অথবা ওই ভার্বের সরাসরি ভার্বের পাস্ট রূপ বসে। কথাটা বুঝতে পেরেছো? আবার দেখো খেয়াল করো, এরপরে যদি টু বি না থাকে, টু বি কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার যদি না থাকে, সরাসরি একটা ভার্ব দেওয়া আছে, তাহলে ওই ভার্বের পূর্বে কি বসাবো, কুড বসাবো, আর যে মেইন ভার্বটা সেই মেইন ভার্বটার ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। অথবা আর একটা নিয়ম হলো সরাসরি ভার্ব টু বসাতে পারি, যেমন আই উইশ, দেখো এখানে টু বি নাই, একটা ভার্ব দেওয়া আছে, মেইন ভার্ব দেওয়া আছে, তাহলে আই উইশ, এটা কি বলছিলাম ভার্বের আগে একটা কুড বসে, আই উইশ আই কুড গো দেয়ার। ক্লিয়ার? উড দ্যাট, তাহলে কি হবে, এই যে উইশ আছে এখানে আছে উড দ্যাট আছে, তাহলে ওই মেইন ভার্বের আগে একটা কুড বসাবো, উড দ্যাট আই কুড সিং আ সং অন দ্য স্টেজ। বুঝতে পেরেছে? এইবার আসেন, খুব আসে পরীক্ষায়, এগুলো কিন্তু খুবই আসে, কোনোটাই বাদ দেওয়ার মতো না। ইট ইজ হাই টাইম, টাইম, ফ্যান্সি, ফ্যান্সির অর্থটা জানো? ফ্যান্সি অনেকে অর্থ জানো না, এই জন্য ভুল করার সম্ভাবনা আছে। ফ্যান্সি মানে হলো উইশ, ইচ্ছা পোষণ করা বা ডিজায়ার, আকাঙ্ক্ষা করা। তাহলে এটাকে উইশ বা ডিজায়ার ধরে নিলে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম
ফ্যান্সি এরপরে যদি সাবজেক্ট থাকে, খেয়াল করবা এরপরে সাবজেক্ট থাকা মানে কি এরপরে আরেকটা ক্লজ আছে। যদি এরকম আরেকটা ক্লজ থাকে তাহলে ওই ভার্বে ক্লজ থাকলে ওই ভার্বটি হবে ভার্ব টু ফর্ম, সরাসরি ভার্বের পাস্ট রূপ হবে। পাস্ট রূপ মানে কি পাস্ট ইনডিফিনিট ফর্মে হবে, ভার্ব টু ফর্মে হবে। যেমন ইট ইজ হাই টাইম, দেখো একটা সাবজেক্ট আছে তার মানে এটা একটা ক্লজ, তাহলে এই ক্লজের যে ভার্বটি হবে ভার্ব টু ফর্ম হবে। ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস, লিভের পাস্ট ফর্ম কি লেফট। ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস। ক্লিয়ার? আই ফ্যান্সি, ফ্যান্সি যদি অর্থ মনে না থাকে উইশ ধরে নিও, আই উইশ, তাহলে এটা ভার্ব টু ফর্ম হলে কি হবে আই বিকেম আ পপ স্টার লাইক মাইকেল জ্যাকসন। বুঝতে পেরেছো? ফ্যান্সি থাকুক, ইট ইজ হাই টাইম থাকুক, টাইম থাকুক, তারপরে যদি একটা সাবজেক্ট থাকে, এই যে সাবজেক্ট আছে তাহলে এটা ভার্ব টু হবে। আই ফ্যান্সি আই বিকেম এ পপ স্টার লাইক মাইকেল জ্যাকসন, এই যে ভার্ব টু আই ফ্যান্সি থাকার কারণে। কিন্তু মনে রাখতে হবে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তখন কি করবা, তখন ইনফিনিটিভ দিয়ে করতে হবে। ইনফিনিটিভ মানে কি ওই ভার্বের সাথে মেইন ভার্বের পূর্বে একটা টু বসিয়ে দেব, আর এইভাবেই আমরা ভার্বের ব্যবহার করব। যেমন ইট ইজ হাই টাইম, এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা একটা টু বসিয়ে দেব আর ভার্বের বেস ফর্মটা বসাবো। ইট ইজ হাই টাইম টু গো দেয়ার, ইট ইজ হাই টাইম টু গো দেয়ার। ক্লিয়ার? ইট ইজ টাইম, তাহলে সাবজেক্ট নাই, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান হবে, ইট ইজ টাইম টু প্রে। বুঝতে পেরেছো? এইবার আসো, আমরা এজ ইফ এজ একটা নিয়ম শিখছিলাম যে এজ ইফ এজ দুর পরে যদি টু বি ভার্ব থাকে সকল পার্সনের ক্ষেত্রে ওয়ার হয়, কিন্তু এখন যদি টু বি না থাকে অন্য কিছু থাকে, একটা খেয়াল করে দেখবে এজ ইফ এজ দু যুক্ত সেন্টেন্সে যদি দুইটা ক্লজ থাকে, এজ ইফ এজ দু একটা কমপ্লেক্স সেন্টেন্স, তার পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। আবারও বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে তার আগে এবং পরে দুইটা ক্লজ থাকে, তো আগের ক্লজটি যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট। উদাহরণ দেখি, হি টকড অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ কনজাংশন, এখানে দুই পাশে দুইটা ক্লজ আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, তাহলে আগের ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা কি বলছিলাম পাস্ট পারফেক্ট, তাহলে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নট নোন মি। আমরা জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, হ্যাড বসবে এবং মেইন ভার্বটা যেটা এটা ভার্ব থ্রি ফর্ম বসবে, তাহলে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নট নোন মি, সে এমন ভাবে কথা বলছিল যেন আমাকে চিনেই না। তাহলে খেয়াল করে দেখো হ্যাড প্লাস ভার্ব থ্রি, কারণ কি এটা আছে পাস্ট ইনডিফিনিট মানে ভার্ব টু তে, কারণ অ্যাজ ইফ হলো কনজাংশন, একটা সেন্টেন্সের দুইটা ক্লজে দুইটা ভার্ব থাকে, আগের ভার্বটা যদি ভার্ব টু থাকে পরেরটা কি হয় হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়। আবার হি প্রিটেন্ডস অ্যাজ দো, অ্যাজ দো মানে যেন, অ্যাজ ইফ মানে বাংলা হলো যেন, তাহলে এটা ভার্ব ওয়ান আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাজ ইফ অ্যাজ দো দুইটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, আগেরটা যদি ভার্ব ওয়ান থাকে তাহলে পরেরটা ভার্ব টু, আর আগেরটা যদি ভার্ব টু থাকে পরেরটা হলো হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে আগেরটা ভার্ব ওয়ান আছে তাহলে এটা কি হবে ভার্ব টু হবে। তাহলে হি প্রিটেন্ডস অ্যাজ দো হি নিউ নাথিং, নো এর ভার্ব টু ফর্ম কি নিউ, মানে পাস্ট ইনডিফিনিট ফর্ম হলো নিউ। হি প্রিটেন্ডস অ্যাজ দো হি নিউ নাথিং। ভিডিওটা অফ করলে ভালো হয়, কারণ হলো তাহলে ভালো করে দেখতে পারবা। এরপরে দেখেন আমরা হোয়াইল, এটাও অনেক সর্বাধিক আসে পরীক্ষায়, অনেক আসে। হোয়াইলের পরে খেয়াল করবে হোয়াইল যুক্ত সেন্টেন্স যদি তুমি ভার্বের চেঞ্জ করো, হোয়াইলের পরে যদি তোমাকে চেঞ্জ করতে বলা হয় দেখবা হোয়াইলের পরপর কি ভার্ব আছে কিনা, হোয়াইলের পরপরই যদি ভার্ব চেঞ্জ করতে বলা হয় বা তুমি নিজে ব্যবহার করে থাকো
কোনো সাবজেক্ট নাই, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে, তারপরে ভার্বের ব্যবহার করতে বলা হলো বা তুমি নিজে ব্যবহার করলা, তখন ওইটা কন্টিনিউয়াস টেন্সে হয়। মানে হলো তার পূর্বে মেইন ভার্বের পূর্বে এম ইজ আর ওয়াজ এর টেন্স অনুসারে বসাতে হবে, এবং যে মেইন ভার্বটা থাকে তার সাথে আইএনজি হয়। আবারও বলছি, হোয়াইল যুক্ত সেন্টেন্সে দুই ধরনের ভার্বের ব্যবহার হয়। একটা হলো হোয়াইলের পরে সাবজেক্ট থাকে না, ভার্ব ব্যবহার করতে হয়, তখন ওই ভার্বের সাথে সরাসরি আইএনজি যোগ করে দিলেই হবে। কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তখন ওইটা আসলে কন্টিনিউয়াস টেন্সে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে হতে পারে। তবে আমরা টেন্স অনুসারে এম ইজ আর ওয়াজ আর বসাবো, এবং যে মেইন ভার্বটা থাকে তার সাথে আইএনজি হবে। যেমন হোয়াইল ওয়াক ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। তাহলে এখানে দেখো হোয়াইলের পরে কি সাবজেক্ট আছে না নাই? নাই। তাহলে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ, আমরা কি বলেছি? হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে, কোনো সাবজেক্ট থাকে না, তখন ভার্বের সাথে আইএনজি হয়। তো হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স আ ডেড কাউ। এক্সকিউজ মি। এরপর একটা উদাহরণ দেখি, হোয়াইল হি ওয়াক ইন দ্য ফিল্ড হি স এ ডেড কাউ। খেয়াল করো হোয়াইলের পরে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে এটা কি করতে হবে? হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস বানাতে হবে। এখানে আমরা দেখব মেইন ভার্বটা কিসে আছে? ভার্ব টু তে আসছে। এই ক্লজের ভার্ব টু তে আছে, মানে পাস্ট টেন্সে আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসে বানাবো। তাহলে হোয়াইল হি এর সাথে কি হয়? অক্সিলারি ওয়াজ। হোয়াইল হি ওয়াজ, আর ভার্বের সাথে কি হবে? কন্টিনিউয়াসে আইএনজি হবে। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড হি স আ ডেড কাউ। বুঝতে পেরেছ? ক্লিয়ার? হোয়াইলের পরে সাবজেক্ট থাকার কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস। কেন পাস্ট কন্টিনিউয়াস হলো? কারণ যে মেইন প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেটা হলো পাস্ট টেন্সে আছে। ডু নট টক while you attend the class। দেখো while এর পরে আবার সাবজেক্ট আছে, আর এটা হলো, তাহলে আমরা বলছিলাম am is আর was were হবে টেন্স অনুসারে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে while you এর সাথে কি হয়? প্রেজেন্ট টেন্সে আর হয়, আর মেইন ভার্বের সাথে আইএনজি হবে। ডু নট টক while you are attending the class। বুঝতে পেরেছো? খুব পরীক্ষা আসে, কিন্তু শুধু এসএসসি পরীক্ষা নয়, অ্যাডমিশন টেস্ট বলো, জব পরীক্ষা বলো, সব জায়গায় এই ধরনের ব্যবহার আছে। আজকে খুব গুরুত্বপূর্ণ নিয়মগুলো শিখলে। এরপরে দেখি সর্বশেষ যেটা আমরা আজকে শিখবো, লেস্ট। লেস্ট মানে হলো যাতে না, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, মনে রাখবা সবাই, শুধু নিয়ম জানলে হবে না, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। যদি লেস্ট থাকে, লেস্ট থাকলে মানে হলো লেস্টের পরে একটা ক্লজ আছে, ওই ক্লজে যে ভার্বটা ব্যবহার করবা সেই ভার্বের পূর্বে একটা শুড বসাবা। শুডের পরে ভার্বের বেস ফর্ম হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে। ইদানিংকালে শুডের পরিবর্তে মাইটও বসে, উডও বসে, কিন্তু সর্বাধিক ব্যবহৃত শুড, তাই শুড দেওয়ার চেষ্টা করবে। মাইট দিলেও হয় কারেক্ট, কিন্তু আমরা শুড ব্যবহার করার চেষ্টা করব, কারণ সবাই, বেশিরভাগ মানুষই শুড ব্যবহার করে থাকে। আর লেস্ট একটা নেগেটিভ ওয়ার্ড, অতএব লেস্টের পরে যে ভার্ব ব্যবহার করব সেখানে আর কোনো কিছু নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করব না। যেমন ওয়াক ফার্স্ট, লেস্ট ইউ, সাবজেক্ট আছে, তারপরে কি আমরা কি বলছেন, লেস্টের পরে যে ক্লজটি থাকে সেই ভার্বের, আর ভার্বের পূর্বে কি বসবে? মেইন ভার্বের পূর্বে একটা শুড বসবে। আর আমরা জানি মোডাল ভার্ব শুডের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব ওয়ান বসে। তাহলে ওয়াক ফার্স্ট, লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। ওয়াক ফার্স্ট, লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। ক্লিয়ার? হি স্টাডিড হার্ড, লেস্ট হি, তাহলে লেস্টের পরে সাবজেক্ট আছে, এরপরে কি এই ক্লজের কি করে বলছিলাম, এই ক্লজের যে ভার্বটি থাকবে তার পূর্বে একটা শুড দিতে হবে। লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। আর লেস্ট নিজেই যেহেতু নেগেটিভ ওয়ার্ড, এর বাংলা হলো যাতে না। সে কঠিন পড়াশোনা করেছে যাতে করে সে পরীক্ষায় না ফেল করে। এখানে আর নট দেওয়ার দরকার নেই, মানে এটা অনেক প্রবণতা আছে, অনেকে নট দিয়ে ফেলে, নট দিব না। তাহলে হি স্টাডিড হার্ড, লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। ক্লিয়ার? হ্যাঁ, দিস ইজ অল ফর টুডে। তাহলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ লেস্টের নিয়ম শিখলাম, তারপরে হোয়াইলের নিয়ম শিখলাম, অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম শিখলাম, খুবই অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম শিখলাম, ইট ইজ টাইম হাই টাইমের দুইটা নিয়ম শিখলাম। তারপর আমরা উইশ, ফ্যান্সি, দ্যাটের নিয়ম শিখলাম, দ্যাটের নিয়ম শিখলাম, খুবই গুরুত্বপূর্ণ।
তারপর আমরা দ্যাটের দুইটা নিয়ম শিখলাম, আমরা সিন্সের নিয়ম শিখলাম। তারপর আমরা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যে আইএনজি হয় সেটা শিখলাম। তারপরে যে টু এর পরে ভার্বের সাথে যে কোন কোন ফ্রেজের টু এর পরে আইএনজি হয় সেগুলো শিখলাম। আশা করি বুঝতে পেরেছো। না পারলেও এটা আমি ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নেই। এখন যাদের প্রশ্ন থাকে হাত তুলতে পারে। ইফরান ইফতিয়া হাত তুলেছে, প্রশ্ন করো। আকসু আনমিউট করো। আমি তোমাদের আনমিউট করার সুযোগ করে দিচ্ছি, নিজেরাই আনমিউট করতে পারবে। জাস্ট গিয়ে ওইখানে তোমার স্যার রুল 22 এর উদাহরণ। জি 22-এ কি 22-এ কি হয়েছে? রুল 22 স্যার উদাহরণ। উদাহরণ, আচ্ছা ঠিক আছে। 22 উদাহরণ স্যার, উদাহরণ এক্সাম্পলটা আরেকবার বুঝেন। রুল 22 স্যার এক্সাম্পলটা আরেকবার একটু বুঝেন। 22-এর যে প্রিপোজিশন, যে কোনো টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন যদি থাকে সেই ভার্বের সাথে আইএনজি হয়। যেমন এই যে দেখো, এই যে প্রিপোজিশন ইন আছে, তারপরে যদি কোনো ভার্ব তুমি ব্যবহার করো বা তোমাকে ব্যবহার করতে বলা হয়, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে। ক্লিয়ার? এই যে এখানে উইদাউট আছে, এখানে ইন আছে, দেখবা প্রিপোজিশন আছে কিনা আগে। যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশনের পরে যেই ভার্বটা ব্যবহার করব সেটা তার সাথে আইএনজি হবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, ক্লাসটা কি ইউটিউবে পোস্ট করবেন আজকে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আর কারো প্রশ্ন? হাত তুলতে পারো, প্রশ্ন করতে পারো। তো সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করছি, আর পড়াশোনা করো, এটাই চাই, কিছু একটা হও। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।